হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব থেকে যে একটাই প্রশ্ন যেটা ব্রড আকারে তোমাদের আসতে পারে। সো সেই প্রশ্নটাকে আলোচনা করব। ফ্রান্সের যে ফরাসি বিপ্লব হয়েছিল, বিপ্লবটার কারণ কি কি এবং এই কারণগুলোকে আমরা ব্যাখ্যা করেছি আজকের ভিডিওতে। এই চ্যানেল থেকে এই ভিডিওটা থেকে তোমরা এই বিষয়টা জানতে পারবে যে ফরাসি বিপ্লবের কারণগুলো কি কি। আচ্ছা, আরো একটা বিষয়, এই চ্যাপ্টারের জন্য সমস্ত 1 মার্কস 2 মার্কস এর কোয়েশ্চেন আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে। সামনেই পরীক্ষা, তার জন্য সাজেস্টেড কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে, সাজেশন হিসেবে গ্রুপে চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটাও দেখে নেবে। তো দেখো, আজকের ফার্স্ট আর লাস্ট আজকে একটাই কোশ্চেন আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। কি কারণ ছিল দেখো, আগে নোটসটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। বিপ্লব বলতে বোঝায় আমূল পরিবর্তন। বিপ্লবের মাধ্যমে স্রষ্টার নতুন সৃষ্টি পরিস্ফুট হয়, বিপ্লবের মধ্য দিয়ে নতুনের নির্মাণ হয়। ফ্রান্সে ঠিক একইভাবে 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পুরাতন তন্ত্রের অবসান ঘটে এবং নতুন সামাজিক ব্যবস্থার উন্মেষ ঘটে। ফরাসি বিপ্লবের কারণগুলিকে বেশ কয়েকটি ভাগে আলোচনা করা যেতে পারে। কি কি কারণ ছিল তার জন্য দেখো, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, আচ্ছা প্রশাসনিক কারণ এবং দার্শনিকদের ভূমিকা। এই এতগুলো কারণ নিয়ে আমরা ফরাসি বিপ্লবকে আলোচনা করবো। যে ফার্স্ট আমরা দেখবো রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের পশ্চাতে কি কোন রাজনৈতিক কারণটি ছিল। ওকে, তো দেখো কি বলছে, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজনীতির প্রতিটি পর্যায়ে কলুষিত হয়ে গিয়েছিল এবং যার ফল ভোগ করতে হয়েছিল ফ্রান্সের জনগণকে। ফ্রান্সের রাজতন্ত্র ছিল কেন্দ্রীভূত এবং স্বৈরাচারী। রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেন ফ্রান্সের রাজারা। তাই তাদের ইচ্ছাই ঈশ্বরের ইচ্ছা এবং এই স্বৈরাচারী ইচ্ছার চরম দাম দিতে হতো ফ্রান্সের জনগণকে। ফলস্বরূপ ফ্রান্সের জনগণের মতামতের কোনো দাম ছিল না এবং জনগণকে সীমাহীন অত্যাচারের মুখোমুখি হতে হয়। খুব স্বাভাবিকভাবে নিজেদের প্রিয়জনে ফ্রান্সের জনগণ বিদ্রোহের পথে পা বাড়ায়। রাজনৈতিক কারণে কি বললাম, যে রাজনীতির প্রত্যেকটা ক্ষেত্র ছিল একদম পলিউটেড বা কলুষিত, যার কারণে রাজারা যেহেতু নিজেদেরকে মনে করতেন ঈশ্বরের প্রতিনিধি এবং সেই তাদের ইচ্ছেটা জনগণের উপর চাপিয়ে দিতেন এবং চাপিয়ে দিতেও কোনো রকম দ্বিধাবোধ করতেন না, তার জন্য তার ফল ভোগ করতে হতো কাকে, ফ্রান্সের জনগণকে ভোগ করতে হতো সেটা। এবং যখন ফ্রান্সের জনগণ বুঝলো যে তাদের নিজেদের স্বার্থে নিজেদেরকে বাঁচানোর জন্যই আমরা আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমাদের রাজাকে সরাতে হবে, তখন তার বিদ্রোহের পথে পা বাড়ায়। নেক্সট কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। কি বলছে, ফরাসি বিপ্লবের পশ্চাতে আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল অর্থনৈতিক কারণ। 1 নাম্বার অর্থনৈতিক কারণের মধ্যে দুটো সাব পয়েন্ট করেছি আমি, দেখো, সীমাহীন কর ব্যবস্থা একটা, অর্থনীতিতে ভাঙন একটা। সীমাহীন কর ব্যবস্থায় কি বলছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে জনগণকে সীমাহীন কর ব্যবস্থার মধ্যে রাখা হতো। বৈষম্যমূলক কর ব্যবস্থা জনগণকে ক্ষুব্ধ ও উত্তপ্ত করেছিল। রাজাদের বিলাসবহুল জীবন এবং সাধারণ জনগণের কাছ থেকে সীমাহীন কর সংগ্রহ জনগণকে বিদ্রোহের দিকে পা বাড়াতে বাধ্য করেছিল। নেক্সট, অর্থনীতিতে ভাঙন কি বলছে, গোটা অষ্টাদশ শতক জুড়ে যে হারে খাদ্য এবং ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল সেই হারে মজুরি বৃদ্ধি পায়নি। ফলে দলে দলে মানুষ দুমুঠো খাবারের আশায় শহরের পথে, তো যে হারে কি বলছিলাম, যে হারে দুমুঠো খাবারের আশায় মানুষ গ্রাম ছেড়ে শহরের পথে ভিড় করে এবং ফ্রান্সের অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনে। অর্থনৈতিক কারণের মধ্যে দুটো আমি সাব পয়েন্ট করেছি, সীমাহীন কর ব্যবস্থা, অর্থনীতিতে ভাঙন। তোমাদের যদি কোয়েশ্চেনটা 4 নাম্বারের আসে, তোমরা কিন্তু এত বড় লিখবে না, সেই অনুপাতে কমিয়ে নেবে। আমি একবারে 8 মার্কসের মতো করে দিয়েছি, এরপরে তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে কম বেশি করে নেবে। নেক্সট পয়েন্ট দেখো, সামাজিক কারণ। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ ছিল পুরাতন তন্ত্রের অধীন, যেখানে 3টি সম্প্রদায় ছিল। প্রথম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল যাজকরা, দ্বিতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল অভিজাতরা, তৃতীয় সম্প্রদায় ছিল সাধারণ মানুষ। প্রথম 2 সম্প্রদায়ের মানুষ সমাজের সমস্ত ক্ষমতা করায়ত্ত করে রেখেছিল এবং তৃতীয় সম্প্রদায় অর্থাৎ সাধারণ মানুষের কোনো ক্ষমতা বা দাবি ছিল না। তারা ছিল সমাজের বঞ্চিত, নিপীড়িত এবং চরম অবজ্ঞার পাত্র, যারা নিজেদের অধিকার আদায়ের তাগিদে এই বিপ্লবে সামিল হয়েছিল।
চলো নেক্সট, প্রশাসনিক কারণে কি বলছে। ফ্রান্সের প্রশাসন ছিল দুর্নীতিগ্রস্ত এবং দুর্বল। সমকালীন সমাজ ব্যবস্থায় ফ্রান্সের প্রশাসনিক কর্মকর্তারা জনগণের উপর অমানবিক অত্যাচার করত কর আদায়ের উদ্দেশ্যে। ইন্টেন্ডেন্ট নামক প্রাদেশিক কর্মকর্তারা তাই ফ্রান্স জনগণের কাছে অর্থলোলুপ লেফ্রে নামে পরিচিত ছিলেন। এমনকি লেতর দ্য ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে সাধারণ মানুষকে কোনো রকম প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আটক করা হতো। দুর্নীতিগ্রস্ত বিচারক নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকতো, যে কারণে দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। আগে নেক্সট দেখো দার্শনিকদের ভূমিকা। দার্শনিকদের ভূমিকা কি বলছে, সরি, ফরাসি বিপ্লবের পরোক্ষ কারণ ছিল এই দার্শনিকদের লেখনী। অগ্নিতে ঘি সংযোগ করার মতোই জনগণের ক্ষোভকে বিদ্রোহে রূপান্তরিত করেছিল দার্শনিকদের রচনা। ফরাসি দার্শনিক মন্তেস্কু, রুশো, ভলতেয়ার প্রমুখ দার্শনিকগণ নিজেদের লেখার মধ্যে দিয়ে প্রমাণ করেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে কিছুই হয় না। রাষ্ট্রের সমস্ত শক্তির উৎস হলো জনগণ। এই মতবাদগুলো জনগণের মধ্যে বিদ্রোহের প্রবাহ সঞ্চার করে। উপরোক্ত কারণগুলি ফরাসি বিপ্লবের জন্য যেমন দায়ী ছিল, তেমনি একটি অপরটির সঙ্গে সংযুক্তও ছিল। 175 বছর ব্যাপী ফ্রান্সের জনগণের জমে থাকা ক্ষোভ বিপ্লবের রূপ নিয়েছিল। আচ্ছা, পুরোটা যদি আমরা একবার বুঝি যে তুমি যদি দিনের পর দিন তুমি নিজেকে যদি এই জায়গাতে বসাও, তুমি যদি দিনের পর দিন কোনো মানুষের কাছ থেকে প্রত্যেকটা পর্যায়ে রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, সমাজ, শিক্ষা সব দিক থেকে যদি নিপীড়িত হও, বঞ্চিত হও, তোমাকে যদি বঞ্চিত শ্রেণী হিসেবে প্রতিপন্ন করা হয় বা তোমাকে বঞ্চিত শ্রেণীর মতোই ব্যবহার করা হয়, যে তোমার কোনো জায়গায় কোনো অধিকার নেই, অথচ তোমার তোমার খাটনির পয়সা, তোমার পরিশ্রমের পয়সা দিয়ে তারা বিলাস বাসন করছে আর তোমার উপরে অত্যাচার করছে, এই যে একটা ফ্যাক্টর, এটাই মানুষের মনে কাজ করেছিল। দীর্ঘদিন সহ্য করতে 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 তারা একটা সময় বিরক্ত হয়ে গিয়েছিল। বিরক্ত হয়ে তারা বাধ্য হয়ে বিপ্লবের পথে অগ্রসর হয়েছিল এবং বিপ্লবকে তারা একমাত্র নিজেদেরকে বাঁচানোর রাস্তা হিসেবে বেছে নিয়েছিল ফ্রান্স সাধারণ জনগণ। ঠিক আছে, তো যদি এটা 8 মার্কসের আসে তোমরা এটাকে অবশ্যই লিখবে, যদি এটা 8 মার্কসের কমে আসে তোমরা এটাকে ছোট করবে, নিজেদের প্রয়োজন মতো ছোট করে, বড় তো করতে হবে না, আই থিঙ্ক আর বড় করার কোনো প্রয়োজনই নেই। ছোট করে নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে এটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত।